মামার বাড়ি আবদার কথাটা বলে নূর এবার জিহ্বা কামড়ে ধরে। কারণ কথাটা শুনে সারফারাজ কেমন রক্তিম চোখ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নূর বুঝলো না এই লোকের মুড হুটহাট করেই চেঞ্জ হয় কেন। মুড তো নয় যেন গিরগিটির রং, বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে। সরি পা ভাঙবে হবে না। আমার কথাই আপনি কেন অন্য কাউকে মারবেন? ভয়ে মৃদু শব্দে বলে। সারফারাজ বউ কুঁচকে তাকায়, সন্দিহান গলায় জানতে চাইল, আর ইউ এ স্ক্যামার? নূর দুদিকে মাথা নাড়ল। তার মানে তোতলা না হলেও প্রবলেম নেই। কথাটা নূরের কানে একটু বাড়ি খায়, তবে খুব একটা এই নিয়ে ভাবল না। আচমকা দেখতে পায় এক পা করে এগিয়ে আসে সারফারাজ। সারফারাজকে হঠাৎ এগোতে দেখে ভয়ে পিছিয়ে যায় নূর। এখন আবার কি করলো ভাবতে ভাবতে পিছিয়ে যায় নূর। পিছিয়ে যেতে যেতে নূরের পিঠ শক্ত কিছুর সঙ্গে ঠেকল। কংক্রিটের দেওয়ালে গিয়ে ধাক্কা খায়। এই যাত্রায় নূর বুঝতে পারল সারফারাজ এর গা থেকে খুব সুন্দর একটা পুরুষালী গন্ধ নাকের নাসারদ্ধ দিয়ে শরীরে যাচ্ছে। হঠাৎ এত কাছে আসায় এবার ভয়ে চোখ মুখ বন্ধ করে আমতা আমতা করে বলল, প্লিজ আর করব না। অথচ বোকারা নূর কি করেছে সেটাও বুঝতে পারছে না। তারপরও বলল, আর করব না, প্লিজ মারবেন না। গালে মারলে আমার খুব ব্যথা লাগে। আপনার জ্বর খেয়েই গত রাতেই বোধহয় জ্বর এসেছিল। ভাগ্যিস প্যারাসিটামল খেয়েছিলাম উঠে না হলে। আপনার ইচ্ছে হলে স্কেল জাতীয় কিছু দিয়ে। কথার মধ্যে অনুভব করলো সারফারাজ বোধহয় সামনে নেই। পিটপিট করে চোখ মেলে মেয়েটা। সারফারাজ সোফায় বসে আবারও ল্যাপটপে মনোযোগ দিয়েছে। সারফারাজকে দূরে সরে যেতে দেখে জোরে জোরে শ্বাস ফেলে নূর। কিন্তু এখন মনে হচ্ছে নূর নামক কোনো অস্তিত্ব নেই পুরো ঘরে। আপনি আউট, আর আমার ঘরে আসবে না। গট ইট? নূরের দিকে না তাকিয়ে কথাটা বলল। নূর এমন গা সারা ভাব দেখে বেঞ্চি কাটল। বয়ে গেছে নূরের এই ঘরে আসতে। আমিও আসতে চাই না, ভাগ্য বারবার এনে ফেলে। বিড়বিড় করে বলে নূর, ভাগ্য এভাবেই নিয়ে আসবে, চাও বা না চাও। নূর চোখ বড় বড় করে তাকায়। ভাবল, লোকটা কি মনে কথা পড়তে পারে? হয়তো পারে, না হলে মনে মনে বলা কথাগুলো পড়ল কিভাবে? জিজ্ঞেস করবে কি? আবার ভাবল, না থাক, যদি আবার ধমক দেয়। বাবার কিছু নেই, এত শব্দ করে বিড়বিড় করলে শুধু আমি না, পাশের রুমেও শুনতে পাবি। স্টুপিড, বের হও আমার ঘর থেকে। বারবার বের হতে বলাই নূরের নিজেকে কেমন ছোট মনে হচ্ছে। নূরকে যেছে পরে এই ঘরে এসেছে, থাকতে আসেনি। বড় মা বলল তাই এসেছি। বড় মা বলেছেন তোর মামাকে খাবার দিয়ে আয়, তাই এসেছি। না হলে নূর আপনার ঘরে আসতো না, বুঝেছেন? সারফারাজ বউ একটা উঁচু করে জানতে চাইল, নূরকে? আই মিন হু ইজ নূর? কি বলে এই লোক, যাকে মেরে ইউট আউট তেল মশলা সারা খেয়ে যাচ্ছে, আর বলছে নূরকে? আর গতকাল রাতেও তো শান্ত মামার সামনে নিজের নামটা নূর বলেছিল, আর এই মধ্যে ভুলে গেল আমি নূর। ও, তা কেন এসেছো? আপনার খাবার দিতে বড় মা পাঠিয়েছে। সারফারাজ মুখে দিয়ে আকস্মিকভাবে শব্দ উচ্চারণ করতে গিয়ে থেমে যায়। ব্যান্ডেজ করা হাতটা দিয়ে শাসিয়ে বলে, জাস্ট গেট আউট। আর একটা কথাও শুনতে চায় না, বের হও এখুনি। ঠিক আছে মামা। ঠাস সংকেতবিহীন ভূমিকম্প যেন নূরের ছোট্ট গালে এক পাশে এই মাত্র হয়ে গেছে। আকস্মিকভাবে এবারের চর খেয়েও সোজা ফ্লোরে। মাথাটা এবার ভো ভো করছে, গলাটা কেমন গরম হয়েছে বলে মনে হচ্ছে মেয়েটার। আর একটু এগিয়ে নূরকে কিছু বলার আগেই হঠাৎ করে কে যেন এসে জাপটে ধরে সারফারাজকে। আই মিস ইউ রাজ, জানো কতটা ছটফট করেছি তোমার জন্য। কাজ শেষ হতেই ছুটে এসেছি।
পাপার সঙ্গে কথা হয়েছে কিছু। জাপটে ধরা ব্যক্তি যে একটা মেয়ে কথা শুনে বুঝলো, বিরক্তি হয়ে দু হাত দিয়ে সরিয়ে দেয় এনাকে। এত রাতে এই ঝামেলা কোত্থেকে এসেছে? এত রাতে তুমি কিভাবে এলে? আর এভাবে তোমাকে খুব মিস করছিলাম রাজ। তাই তো সকাল অবধি অপেক্ষা করতেই পারিনি। এনা কথা বলেই নিচে তাকাতেই নূরকে দেখতে পায়। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর এভাবে পড়ে আসো কেন? রাজ, তুমি ওকে অ্যালাউ করলে কিভাবে? একটা ইডিয়েট বেয়াদব মেয়েকে তোমার ঘরে এত রাতে। এনার কথা শুনে গাড়িরি করে উঠল। নূরকে বেয়াদব মনে হয় এতটা নির্ভীকভাবে এনার বলেছে। নূর এনার থেকে দৃষ্টি সরিয়ে সারফারাজের দিকে তাকায়। সারফারাজ কোনো কথা বলল না। এনাকে বিরক্ত লাগছে তার সাথে নূরকে। দুজনকে ইচ্ছে করছে ধাক্কা দিয়ে বের করতে। দুটোই ঝামেলা। তুমি এত রাতে রাজের ঘরে কি করছো? এনা আরও কিছু বলতে যাবে তার আগেই নূর উঠে দাঁড়ায়। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছে। আর যাই হোক, এই এনা মেয়ের সামনে নিজেকে দুর্বল দেখাবে না নূর ভেবেই বের হওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু বাইরে যাওয়ার আগেই হোঁচট খেয়ে পড়ে যায় নূর। এবার বাড়ি খাই দেওয়ার যায়, সাথে কপাল। আল্লাহ! ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। এমন শুকানো জায়গায় হোঁচট খাওয়ার কারণটা বুঝতে পারল না। পরক্ষণেই দৃষ্টি যায় এনার দিকে। এনা কুটিল হেসে তাকিয়ে আছে। সারফারাজ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। নূরের উপস্থিতি যে বিরক্তকর কারণ ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। এনা মেকি দুষ্ট প্রকাশ করে এগিয়ে আসে। এ কি ব্যথা পেয়েছো নূর? সুসু মুখ দিয়ে শব্দ করে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, এটা জাস্ট ট্রেলার ছিল। নেক্সট টাইম পুরো সিনেমা দেখিয়ে দিব। ওকেই? রাস্তায় অপমান করা ফিসফিস করে বলেই আবার স্বাভাবিক হয়ে যায়। নূরের অসহায় মনে হচ্ছে এই মুহূর্তে দুজন মিলে নূরের সাথে এমন আচরণ করছে কেন। ভেবেই আবারও চলে যেতে নেয়। স্টপ! নূর থেমে যায়, তবে ফিরে তাকায় না। এসব নিয়ে যাও, অ্যান্ড নেক্সট টাইম আমার সামনে আসবে না। নূর খাবারগুলো নিয়ে চলে যায়। যাওয়ার সময় ব্যথায় চোখে দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেয়েটাকে একদম ঠিক মতো শায়েস্তা করেছো। কত সাহস তোমার বাড়িতে থেকে তোমাকেই সবার সামনে ইনসাল্ট করছিল। এনা সব কথা একা একা বলছে। সারফারাজ কিছু একটা ভাবছে, যাকে বলে গভীর ভাবনায় তলিয়ে আছে। রাজ, কি ভাবছো? ভাবছি একটা পায়ের সাথে আরেকটা না চাইতেও প্লাস হলো বলে ঠোঁট বাঁকিয়ে হাসলো বোধ হয়। তবে সেই হাসির বেশিক্ষণ স্থায়ী হলো না বোধ হয়। সারফারাজের ক্ষেত্রে হাসিটাও যেন ঘর অন্যায়। হোয়াট ইট হ্যাপেন্ড রাজ? আই অ্যাম টুইং টু ইউ। আর তুমি কি ভাবছো? পা কিভাবে? হোয়াট? পা দিয়ে কি করবে? ইচ্ছে পূরণ। রাত 12টায় একা একা ছাদে দাঁড়িয়ে আছে নূর। কপালটা কেটে আছে, তার সাথে গলাটাও কেমন ফুলে আছে। এতদিন ভাগ্য খারাপ ছিল বলে জানতো নূর, এখন সেটা ক্ষণে ক্ষণে বুঝতে পারছে। এত রাতেই সবাই ঘুমিয়ে আছে। সোহানি হয়তো ফোন দেখছে আর ভাবছে নূর মাহমুদা শিকদারেরকে তেল মালিশ করে দিচ্ছে। কপাল আর ঠোঁটে রক্ত শুকিয়ে গেছে অনেক আগেই। ভাবতে ভাবতে আচমকা কান্না করে নূর। বাবা মা থাকলে আজকে এত কিছু সহ্য করে নূরকে এখানে পড়ে থাকতে হতো না। নূরও ছোট্ট একটি পরিবার ছিল, বাবা ছিল, মা ছিল। আজকে ভাগ্যের নির্মম পরিহাসে নূর এতিম। আকাশের দিকে তাকিয়ে থাকে নূর। অন্ধকার চারদিকে, তাতেও ভয় পাচ্ছে না মেয়েটা। তোমরা খুব খারাপ আম্মু, আব্বুও খুব খারাপ। আমাকে এই পৃথিবীতে একা রেখে স্বার্থপর হয়ে দুজনেই চলে গেলে। কয়েক মিনিটের কথা বলে বছরের পর বছর এভাবে দূরে চলে গেলে। তোমাদের মেয়ে যে মুখ খুব একা, প্রতি রাতে কান্নায় হয় নূরের একমাত্র সঙ্গী। আমার কেউ নেই আব্বু। কে বলল কেউ নেই তোর? পিছনে থেকে হঠাৎ এহেন কথায় শান্ত হয়ে যায় মেয়েটা। ফোনের ফ্ল্যাশে দৃশ্যমান হয় নিষ্পাপ এক মুখশ্রী।
হ্যাঁ, নূরের কাছে সোহানি নিষ্পাপ একটা মেয়ে। তুই? জি ম্যাম, আমি। একটু হেঁটে সোহানি নূরের কাছে এসে দাঁড়ায়। আলতো করে নূরের গালে হাত রাখে সোহানি। ব্যথায় মুখ দিয়ে বেরিয়ে আসে, আহ, কি হয়েছে? এভাবে শব্দ করলি কেন? কিছু না। সোহানি বিশ্বাস করলো, তাই আর কিছু না বলে জানতে চাইল, আমি কি তোর কেউ না নূর? আমি কি তোকে সঙ্গ দেই না? আমি কি তোকে একটুও ভালোবাসি না নূর? নূর মিষ্টি করে হেসে বলল, আমি কখন বললাম তুই কেউ না? তুই তো সব, তুই ছিলি বলেই নূর এখানে সুস্থ আছে, না হলে অনেক আগেই মানুষরূপী নর পশুদের খাদ্য হয়ে যেত এই নূর। তাহলে এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কেন বললি তোর কেউ নেই? বলেই মুখটা কালো করে সোহানি। নূর বুঝলো সোহানি রাগ করেছে, তাই বলল, আর বলবো না। এবার এই আমাবস্যায় চাঁদ থেকে পূর্ণিমা চাঁদে ফিরে আয়। সোহানি আর মন খারাপ করলো না, বেশ স্বাভাবিকভাবেই বলল, এত রাতে এখানে কেন এসেছিস? কোথায় ভাবলাম বড় মার কাছে, আর এখন দেখি মহারানীর ছাদে। কতবার বলেছি এত রাতে ছাদে আসবি না। সোহানি বলেই নূরের দিকে হালকা রক্তিম চোখে তাকায়। নূর হালকা হাসলো, কি করব বলো, অভ্যাস হয়ে গেছে, তাই না? এসে পারি না। হো, বুঝেছি। তাড়াতাড়ি চল, ঘুম আসছে, তোকে ছাড়া ঘুম কেমন অনশন করছে। তোকে লাগবে ঘুমের জন্য। আসছে, তুই যা, 5 মিনিট পর চলে আসবো। ওকে, তাড়াতাড়ি কিন্তু একদম লেট করবি না। সোহানি চলে যায়। নূরের চোখে পানি আবছায়া। আলোর কারণে সোহানি দেখেনি, দেখলে মেয়েটা খুব কষ্ট পাবে। একজনই আছে যে নূরকে বোঝে, এটা ভেবেই শান্তি। চোখ মুখ মুছে এবার নিচে যাবে, তখনই কেউ হেঁচকা টানে নূরকে, চিলেকোঠোর ভেতর নিয়ে যায়। নূরকে হেঁচকা টানে এনে ফেলে দেয়। আচমকা টানে নিজেকে সামলে নেওয়ার আগেই মেঝেতে লুটিয়ে পড়ে নূর। নূর কিছুটা ভয়ে পিছিয়ে যায়। এত রাতে কেউ তো ছাদে আসে না। নূর যেন আরও ভয় পেয়ে গেল। অন্ধকারে হালকা আলোয় দুটো চোখ ঝলমল করে দরজার দিকে। কে এভাবে এগোচ্ছেন কেন? দেখুন, আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম, এগোবেন না। নূর ভয়ে কাঁপতে থাকে, ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম। এখন মনে হচ্ছে সোহানির সাথে তখন গেলেই ভালো হতো। সুসু, নূর সোনা, ভয় পাচ্ছ কেন? আমি তোমার ছোট্ট মামা, আমাকে ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না। কেমন, আমি আছি তো। শাওনের কথা শুনে নূর আরও পিছোতে থাকে। শাওনের কথা কেমন মাতাল মাতাল, প্রায় মদ জাতীয় হাবি জাবি খেয়ে আসে, কিন্তু আজকে এই সময়ে এখানে কেন? দেখুন, একদম এগোবেন না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব। আপনি আমার কাছে আসছেন কেন? শাওন নূরের দিকে ক্রমশ এগিয়ে যায়। আচমকা ঝুঁকে পড়ে নূরের ওপর 2 হাত দেয়। নূরের দুপাশ নূরের দিকে ঝুঁকে পৈশাচিক হাসি দেয়। কেন এগোচ্ছি বুঝতে পারছো না? আদর করব, চুপচাপ সঙ্গ দাঁড়াও। কেমন নূর রানী? জোরপূর্বক কিছু করার ইচ্ছে নেই। নূর 2 হাত দিয়ে ধাক্কা দেয় শাওনকে। নূরের ধাক্কায় অসাবধানতাবশত পাশে পড়ে যায় শাওন। নূর হাঁপাতে হাঁপাতে দরজার দিকে যায়। আচমকা পা ধরে ফেলে দেয় নূরকে। এবার ভয়ে কান্না করে দেয় মেয়েটা। এর আগেও 2 বার নূরের সাথে অশ্লীল আচরণ করতে চেয়েছিল শাওন, তখন কোনো রকমে নিজেকে বাঁচিয়েছিল। বাড়ির সম্মানের দিকে তাকিয়ে আর নওশাদ শিকদারের কথা ভেবে নূর চুপ ছিল। তবে নওশাদ শিকদার শাওনকে মারাত্মকভাবে মেরেছিল, যেই কারণে নূরকে আরও দেখতে পারে না। ফারজানা বেগম। শাওন এগোতে এগোতে একদম নূরের কাছে চলে আসে। দুজনের মধ্যে খুব একটা দূরত্ব নেই। আর 1 পা সামনে এগোলেই নূরের শরীরের সাথে শাওনের শরীরের দূরত্ব ঘুচবে। নূর ভয়ে চোখ বন্ধ করে নেয়। আচমকা চিৎকার শুনে ধরফড়িয়ে চোখ খুলল নূর। সামনে আহত অবস্থায় পড়ে আছে শাওন, মাথা ধরে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। নূর শাওনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে আহতকারী ব্যক্তিকে দেখার সাথেই উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে সোহানিকে ঝাপটে ধরল মেয়েটা।
পুরো শরীর থরথর করে কাঁপছে, ভয়ে চোখ মুখ লাল হয়ে আছে। নূর জড়ানো গলায় বলে, ওই লোকটা আবারও। আমি খুব ভয় পেয়েছিলাম, আজকে তুই না এলে। শান্ত হ নূর, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, বলেছিলাম না তোর আমি আছি। খুব ভয় পেয়েছিস নূর। নূর দুহাতে তখনও জড়িয়ে ধরে আছে সোহানীকে। ছাদ থেকে ঘরে যেতেই সোহানী সিঁড়ির ওপর কাউকে দেখে। তখন অতটা গুরুত্ব না দিলেও নূরের দেরি দেখে আবারও ছাদে আসে। আর একটু দেরি হলেই হতো, এই ভয়ে সোহানীও ভীত হয়ে আসে। তবে নূরের অবস্থা দেখে নিজেকে সামলে নেয়। তখন আমার সাথে আসলে এমন হতো, দেখি কিছু হয়নি। চোখের পানি মুছে নিয়ে যান, তুই কাঁদলে আমার যে কষ্ট হয়। নূরকে ধরে সামনে দাঁড় করায়, শাওনের দিকে একবার তাকায়। এই মুহূর্তে সোহানীর ইচ্ছে করছে শাওনের ঘাটটা মিউটকে দিতে। মাথায় ফুলদানি দিয়ে আঘাত করায় বেশ ব্যথা পেয়েছে। তবে সোহানী খুব একটা ভাবল না শাওনকে। নূর আচমকা মাথা ঘুরে পড়ে যায়। নূর ভয় পেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সোহানী এতক্ষণ যাবৎ মনে যতটুকু সাহস সঞ্চয় করেছিল, নূরের অবস্থা দেখে সেইটুকু শেষ। দিক বেদিক হারিয়ে কল দেয় সারফারাজকে। 5 মিনিট পর ছাদে আসে শান্ত আর সারফারাজ। শান্ত যে ছাদের ঘুম বিসর্জন দিয়ে এসেছে তা বুঝতে বাকি রইল না সোহানীর। সারফারাজকে দেখে মনোভাব দেখলে খুব একটা বুঝতে পারল না সোহানী। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরখ করছে নূর সহ শাওনকে। এত রাতে দুজন ছাদে কেন? ঘরে কি বিছানায় বৃষ্টির পানি পড়ছে যে ছাদে ঘুমোতে এসেছিস? শান্ত গুম গুম চোখে বলে হাই তুলছে বারবার। ঘুমের চোটে খেয়াল করতেই পারছে না আরেকজনও মাথা তুলে কাতরাচ্ছে। সারফারাজ নীরবতা ভেঙে বলে, ওরই অবস্থা কেন? আর এই রাস্কেলটা মাথা ধরে শুয়ে আছে কেন? সারফারাজের কথায় পাশে দৃষ্টি যায় শান্তর। চট করে ঘুম যেন ভ্যানিশ। তাই তো সোহানী, শাওন এভাবে শুয়ে আছে কেন? আর ব্লাড কেন? সোহানী সব খুলে বলে। সোহানীর কথা শুনে সারফারাজ আর শাওন দুজনের রাগে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। শান্তর ইচ্ছে করছে আরও একটা বাড়ি দিয়ে মাথাটা 3-4 ভাগ করতে। ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। আর যাই হোক, বাড়ি দিলে নির্ঘাত মৃত্যু ভেবে দীর্ঘশ্বাস ফেলল। নূরের দিকে শাওন তাকাতেই সোহানী বলল, নূর ভয়ে জ্ঞান হারিয়েছে, ভীষণ ভয় পেয়েছে। একা কিভাবে নিয়ে যাব তাই তোমাদের কল করেছি। ওকে একটু ঘরে দিয়ে আসবে? শান্ত নূরের দিকে এগোতে আচমকা শাওনের চিৎকার শুনে লাফিয়ে উঠল শান্ত। ভাইয়া কি করছো? মরে যাব তো এভাবে গলায় পা দিয়ে রাখলে। আজরাইল এসে জান কবজ করার আগে শেষ হবে। সারো দেখি জিব্বা বেরিয়ে এসেছে প্রায়। সারফারাজের পায়ের নিচে শাওন। সারফারাজ এত রেগে যাবে বুঝলে শান্ত আগে 2-1 গা লাগিয়ে দিত শাওনকে। কিন্তু এখন সারফারাজকে থামাবে কিভাবে? শান্ত হাজার চেষ্টা করেও এক চুল টলাতে পারল না। সারফারাজ এত রেগে আছে কেন সেটাও বুঝতে পারল না। সারফারাজের এহেন রাগ দেখে নূরকে রেখে ছুটে আসে সোহানী। মামা কি করছো? মরে যাবে তো। সারো হাত টেনে সরানোর চেষ্টা করেছে শান্ত আর সোহানী, তবে খুব একটা সুবিধা হয়নি। বাধ্য হয়ে সবাইকে ডাকে সোহানী। মাহমুদা শিকদার শাওনের অবস্থা বেগতিক দেখে সারফারাজকে সারানোর চেষ্টা করে। সারফারাজ কি করছিস? মরে যাবে ও, সার ওকে। সারফারাজ আমি ছাড়তে বলছি। সারফারাজ দাদির আদেশ মিশ্রিত কণ্ঠ শুনে শাওনকে ছেড়ে দেয়। শাওন কাশতে থাকে। ফারজানা বেগম ছেলের এই অবস্থা দেখে দৌড়ে যায়। তুই ঠিক আছিস বাবা? তোর মাথায় রক্ত কেন আর এই অবস্থা কেন? আমি বলতে বলতে শাওন জ্ঞান হারিয়ে ফেলে। ফারজানা বেগম কান্না করতে করতে নওশাদ শিকদারের দিকে তাকায়। নওশাদ শিকদার পড়ে থাকা নূরকে দেখে যা বোঝার বুঝে নেয়। বুঝতে পারল আগের সংজ্ঞানে করলেও এবারের অন্যায়টা মাতাল অবস্থায় করেছে। এইটাই কি করলে সারফারাজ? ও তোমার ভাই, এভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে? ভুল করেছে তার জন্য এভাবে আঘাত করবে বললেই নওশাদ শিকদার ভুল করেনি, ক্রাইম করেছে।
যার শাস্তি আরও ভয়াবহ হওয়া উচিত। ভাই হয় তোমার। নৌশাদ শিকদার এর দিকে রক্তিম চক্ষু নিয়ে তাকায়। ভাই মানে ফুট। ইচ্ছে করছে এখানেই শেষ করে দিতে। আমার সামনে থেকে ওকে সরাও, চিৎকার দিয়ে বলল শান্ত আর জসিম শিকদার মিলে শাওনকে নিচে নিয়ে যায়। শাওনকে দেখে রাগ যে বাড়ছে সারফারাজের তা বুঝতে বাকি রইল না কারোর। এক এক করে সবাই চলে যায়, শুধু এনা আর মাহমুদা শিকদার, সোহানি রয়। এনা কিছু বলার আগেই সারফারাজ হুঙ্কার দিয়ে উঠল, আউট রাজ, আমি বলেছি যেতে, এখন থেকে চলে যাও। এনা আর কথা বলার সাহস পায় না। সারফারাজ এর এহেন কথায় নূরের প্রতি রাগ নিয়েই নিচে চলে যায় এনা। নূর, এই নূর, চোখ খুল, দেখ আমি আসছি তো। কান্না করতে করতে বলছে সোহানি। মামা, ও কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলো না। সারফারাজ জোরে জোরে শ্বাস নিচ্ছে, রাগটা তরতর করে বাড়ছে। পরক্ষণে নূরের দিকে তাকিয়ে আচমকা কোলে তুলে নেয় নূরকে। শাওনকে হাসপাতালে নিয়ে যায় নওশাদ শিকদার, শান্ত আর জসিম শিকদার। ফারজানা শিকদারও যায়। মাহমুদা শিকদার হাঁটু ব্যথায় ঘরে শুয়ে আছে। নূরকে এনে ঘরে নিয়ে আসে সারফারাজ। এনা বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়নি নূরকে কোলে দেখে, আর এদিকে আসেনি, কারণ সারফারাজ বেশ ক্ষেপে আছে। এই অবস্থায় কিছু বলা মানে নিজের বিপদ। পিটপিট করে চোখ মেলে তাকায় নূর। সামনে রক্তিম চোখে তাকিয়ে আছে সারফারাজ। সারফারাজকে দেখে নূর ধর ফরিয়ে উঠে বসে। চারপাশে চোখ বুলিয়ে নেয়, কোথাও সোহানি নেই। ভয়ে ভয়ে বলল, আপনি এখানে? সোহানি কোথায়? সারফারাজ কোনো উত্তর দেয় না। সোফায় বসে গম্ভীর স্বরে জানতে চাইল, ছাদে গিয়েছিলে কেন? আসলে আমি মুখ দিয়ে ভয়ে কোনো কথাই বের হচ্ছে না মেয়েটার। সারফারাজ আবারও জিজ্ঞাসা করলো, ছাদে কেন গিয়েছিলে? আমার ঘর থেকে বেরিয়ে ঘরে এসে ছাদে গেলে কেন? নূর ভয়ে এবার কান্না করে দেয়। সবসময় এমন রাগ যেন আতঙ্কে রেখেছে নূরকে। নূরের কান্না দেখে উঠে দাঁড়ায় সারফারাজ। শাসিয়ে বলে উঠল, এই মেয়ে, এই একদম কান্না করবে না। এত রাতে ছাদে গেলে কেন? আজকে আর একটু দেরি হলে কি হতে পারত? কোনো আইডিয়া আছে তোমার? আনসার মি। এবার আরও জোরে কান্না করে দিল নূর। কান্না করতে করতে হেসকে উঠে যায়। সারফারাজ জোরে জোরে শ্বাস নেয়। বুকের বাদিকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। হঠাৎ এমন লাগছে কেন বুঝতে পারল না ছেলেটা। কান্না থামাও, আমি বলছি থামো। সারফারাজের চিৎকার শুনে নূর লাফিয়ে উঠল, কিন্তু কান্না থামছে না। এবার মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সারফারাজ বিরক্ত হয়ে সোফায় লাথি দেয়। সোফাটা সরে যায়। সাথে সাথে নূর আরও ভয় পেয়ে যায়। আমি থামতে বলছি তোমায়, কথা শুনছো না কেন? ইডিয়েট, কান্না না থামলে আমি কি করব? চেষ্টা করছি কিন্তু থামছে না, নাক টেনে বলল নূর। সারফারাজ বুঝতে পারল মেয়েটা ভয় পাচ্ছে। সোহানিও নেই, একা ভয় পাওয়াটা স্বাভাবিক। তাই নিজের রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করলো। তাই শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, ছাদে গিয়েছিলে কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমায়। মন খারাপ থাকলে বা আব্বু আম্মুরকে মনে পড়লে যায়। কাঁপতে কাঁপতে বলল নূর। মন খারাপ ছিল। ফুপিয়ে ওপর নিচ মাথা নাড়ল নূর। কান্না থামিছে, তবে এখনও ফুপিয়ে যাচ্ছে। হয় নূরের এই মুহূর্তে ভয় থেকে বেশি রাগ লাগছে। কারণটা নিজে আবার জিজ্ঞেস করছে কেন। তারপরও মুখে বলল, এমনি এমনি। এমনি কথাটা শুনে রেগে যায় সারফারাজ। এই মেয়ে, আমাকে তোমার কি মনে হয় এমনি মানে কি? এমনি এমনি কিছু হয় না। আর এত রাতে একা একা কেন গেলে? ইচ্ছে করছে। কথাটা বলেই নূরের কাছে গিয়ে বসলো। সারফারাজকে পাশে বসতে দেখে নূর সরে যেতে চাইলো। আচমকা হাত টেনে ধরলো সারফারাজ। প্রবলেম কি? সরে যাচ্ছ কেন? ভয় করছে। কাঁপতে কাঁপতে বলল নূর। ভয় কেন? যখন ওই বাস স্টার্টটা কাছে ছিল তখন ভয় লাগেনি? লেগেছিল কেন? খারাপ ছিল? আমিও খারাপ। এবার না সূচক মাথা নাড়ল নূর। তাহলে আমাকে ভয় পাচ্ছ কেন? আর আমাকে দেখলে এত কাঁপাকাঁপি শুরু হয় কেন তোমার? জানি না। সারফারাজ আর একটু নরম হয়ে জানতে চাইল, আমাকে দেখি এমন কাঁপো নাকি অন্য কাউকে দেখেও?
গল্প তাকদীর।